চলে ওকে, ঠিকঠাক সব। ওকে, থ্যাংক ইউ। অল সেট টু গো। হ্যালো এভরিওয়ান, আমি শাকিল আহমেদ শুভ আছি তোমাদের সাথে। এর আগে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল যে বিজ্ঞান ক্লাসে। আজকে তোমাদের সাথে আমার দেখা হবে সাধারণ বিজ্ঞান ক্লাস নিয়ে। সো তোমরা যারা যারা এই ক্লাসটি করবে এবং যাদের ফ্রেন্ড আছে তোমরা তাদেরকে প্লিজ একটু মেনশন করে দাও। আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা স্টার্ট করব। তোমরা যদি অলরেডি চলে এসে থাকো তো একটু ভাইকে ইনফর্ম করো একটা কমেন্ট করে যে ভাই ক্লাস স্টার্ট করেন, বা স্টার্ট লিখো জাস্ট, তাহলেই হবে। তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। সাউন্ড কি ঠিক আছে? চলে এসে থাকো তো একটু ভাইকে ইনফর্ম করো। অল সেট। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা সাধারণ বিজ্ঞানের প্রথম এবং দশম চ্যাপ্টার পড়ব। হ্যাঁ, আমাদের সাধারণ বিজ্ঞানের মোট 6টা চ্যাপ্টার আছে আমাদের এবারে সিলেবাসে। তো আমরা চেষ্টা করব একদিনে 2টো করে চ্যাপ্টার। দ্যাট মিনস আমাদের মোট ক্লাস হবে 3টা। আমরা এই মোট 3টা ক্লাসে আমরা মোট 6টা চ্যাপ্টার শেষ করার ট্রাই করব। ওকে, তো আমি চেষ্টা করেছি বরাবরের মতোই একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে তোমাদের জন্য এমসিকিউ রাখার, যাতে আমরা ওই এমসিকিউ থ্রুতে সবগুলো টপিক বা প্রবাবল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে একটা মোটামুটি মডারেট টাইপের ধারণা পেয়ে যাই। ওকে, তোমরা যদি কেউ ক্লাসটি করে থাকো এবং তোমরা যদি এসে থাকো অলরেডি ক্লাসে, তাহলে একটু ভাইকে ইনফর্ম করো। ওকে, চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা প্রথম পার্টে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করব। দেন আমরা হচ্ছে নাম্বার 10 চ্যাপ্টার যে আছে আমাদের 10th চ্যাপ্টার, সেখান থেকে আমরা এমসিকিউ সলভ করব। তো চলো, আজকে এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার এবং প্রথম এমসিকিউ। ওকে, তো প্রথম এমসিকিউতে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে সেলুলোজ শর্করার উৎস কি। সেলুলোজ শর্করার উৎস, তাহলে শর্করা কি? শর্করা হচ্ছে আমাদের খাদ্যের একটা উপাদান। তোমরা জানো আমাদের যে খাদ্য রয়েছে সেই খাদ্যে বেসিক্যালি আমাদের 6 ধরনের উপাদান থাকে। হ্যাঁ, তার মধ্যে মেইন যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। এই তিনটা নিয়ে আমরা বড় পোর্শনে কথাবার্তা বলি। এরপরে তোমার ভিটামিন, খনিজ লবণ এবং পানি বা ওয়াটার কন্টেন্ট যে আছে এগুলো নিয়ে আসলে তেমন একটা কথা বলা হয় না, কিন্তু এই 6টি উপাদানই হচ্ছে আমাদের খাদ্যের মূল উপাদান। ওকে, তো আমরা যদি বলি এই খাদ্যের উপাদানের মধ্যে আমাদের শর্করা হচ্ছে অন্যতম। শর্করা আমাদের যে কাজ করে বডিতে, শর্করা আমাদের দেহ গঠন এবং দেহে তাপ উৎপাদন করার কাজে সাহায্য করে। এবং শর্করা জাতীয় খাদ্য কি কোনগুলো এগুলো আমরা মোটামুটি সবাই জানি। ভাত, তারপরে হচ্ছে তোমার রুটি, তাই না? অর্থাৎ চাল, গম এই টাইপের যে উদ্ভিজ্জ প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে আমরা বেসিক্যালি শর্করা বলি। তো এই কিছু কিছু শর্করার মধ্যে যদি আমি বলি যে শর্করার আসলে গঠনটা কেমন, শর্করাকে আমরা বলি হচ্ছে স্যাকারাইড। হ্যাঁ, তো এইটা আমাদের কয়েক প্রকারের হয়। কিছু কিছু তোমার হচ্ছে উপাদানে মনোস্যাকারাইড থাকে, কিছু কিছু ডাইস্যাকারাইড থাকে, কিছু কিছু পলিস্যাকারাইড থাকে, রাইট? তো এরকম তোমার হচ্ছে এক একটা চেইন থাকে খাদ্যের। তো এরকম চেইনগুলো যখন তোমার হচ্ছে আমরা এটাকে কাইন্ড অফ সুতার সাথে তুলনা করতে পারি, যে সুতার মতো লম্বা স্ট্রাকচার হবে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো স্ট্রাকচার মিলে আবার একটা কম্পোনেন্ট তৈরি করবে, ঠিক আছে? সো সেলুলোজ হচ্ছে ঠিক সেরকমই শর্করার একটা উপাদান।
তোমাকে আমি যদি বলি যে সেলুলোজ শর্করার উৎস কোনটি, তাহলে আমরা অপশন ধরে পড়া ট্রাই করব, যাতে আমরা অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কেও ইনফরমেশন কভার করে ফেলতে পারি। হ্যাঁ, তো চলো। ওকে, তো আমাদের ক নম্বর আছে শুকনো ফল। তাহলে আমাদের যেই ফল, শুকনো ফল বলতে কি, যখন আমাদের ফল থেকে যেই ওয়াটার কন্টেন্ট আছে ফলের, বা ফলের মধ্যে যে তরল যে অংশটা, সেটাকে যখন আমরা হাইড্রেট করে ফেলবো, বা পানিটাকে আমরা ইভাপোরেট বা ভ্যাপোরেট যাই করি না কেন, ওই ফল থেকে বের করে দেওয়ার চেষ্টা করবো বা বের করে ফেলতে পারবো, তখন কিন্তু সেই ফলের যে অবস্থাটা, সেটাকে আমরা বলবো কি শুকনো ফল। ওকে, তারপরে আছে আমার কি আখের রস। আখের রস বলতে আখ থেকে যে নির্যাসটা আমরা পাচ্ছি সেটা, এবং এখানে আমাদের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সুগার থাকে। সো এখানে হচ্ছে আমার সেলুলোজ কন্টেন্ট নাই বা খুবই কম বললে চলে। হ্যাঁ, তারপরে ধরো গুড়, এবং এই আখের রসেরই একটা প্রোডাক্ট হচ্ছে আমার কি গুড়। সো এদিক থেকেও আমি বলতে পারি যে গুড়েও আমার সেরকম সেলুলোজের উপস্থিতি নাই। তারপরে আছে আমার মিশ্রি, এইটাও হচ্ছে আমার ঠিকই একটা সুইট প্রোডাক্ট। হ্যাঁ, আমার একটা সুইট প্রোডাক্ট যেখানে আমাদের সেলুলোজ কন্টেন্ট অ্যাবাউট জিরো বা খুবই কম। হ্যাঁ, তো সেদিক থেকে আমি বলতে পারি শুকনো ফল। তাহলে শুকনো ফলে আমার কি অবশিষ্ট আছে, ফলের থেকে আমি যদি ওয়াটার কন্টেন্ট বাদ দিয়ে দিই, ফল থেকে আমি যদি ওয়াটার কন্টেন্ট বাদ দিয়ে দিই, তাহলে যে পোর্শনটা থাকে সেটাকে আমি বলি হচ্ছে শুকনো ফল। রাইট, ওকে, তাহলে আমার সেলুলোজ কন্টেন্ট কোথায় থাকবে, আমার সেলুলোজ কন্টেন্ট থাকবে হচ্ছে শুকনো ফলে। তাহলে এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে শুকনো ফল হচ্ছে আমার একটা সেলুলোজ টাইপের শর্করার উৎস। ওকে, আচ্ছা, এখানে এরেন বলছো পিডিএফটা দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, পিডিএফ অবশ্যই তোমরা ক্লাসের পর পেয়ে যাবে, আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। ওকে, তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমিষ গঠনের একক কোনটি। তাহলে শর্করা নিয়ে আমরা মোটামুটি কথা বলে ফেলছি, এখন আসলে আমরা আমিষ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তো আমিষ বলতে আমরা বেসিক্যালি কি বোঝাই, আমিষ বলতে আমাদের সামনে যেটা আমাদের চোখের সামনে ভাসে, আমিষ শুনলেই গরুর মাংস, মুরগির মাংস, তাই না, মাংস টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা আমিষ হিসেবে তোমার হচ্ছে আইডেন্টিফাই করি। তো বেসিক্যালি আমিষ 2 প্রকারের হয়। হ্যাঁ, বেসিক্যালি আমিষ হয় হচ্ছে 2 প্রকারের। তো আমরা যদি একটু প্রকারভেদগুলো নিয়ে কথা বলি, আমিষ হচ্ছে 2 প্রকার, এবং এই প্রকারভেদ আমি করতে পারবো তাদের যেই প্রাপ্তি স্থান, হ্যাঁ, বা উৎস, সেটার উপর ভিত্তি করে। তাহলে একটা আমি যদি তাদেরকে উদ্ভিদের যে ক্যাটাগরি বা উদ্ভিদ শ্রেণী থেকে পাই, সেটাকে আমি একটা ক্যাটাগরিতে করতে পারবো। আর প্রাণী থেকে যদি পাই, তাহলে উদ্ভিদ থেকে যখন আমি আমিষ সংগ্রহ করতেছি, তখন সেই আমিষটাকে আমি বলবো উদ্ভিজ্জ আমিষ। আমি তখন তাকে বলবো কি যে উদ্ভিজ্জ আমিষ। ওকে, আর যদি আমি প্রাণী থেকে সংগ্রহ করি, তাহলে আমি বলবো প্রাণীজ আমিষ। ঠিক আছে, তাহলে সেই আমিষটাকে আমি কি বলবো, প্রাণীজ আমিষ। তাহলে উদ্ভিজ্জ আমিষ কি, উদ্ভিজ্জ আমিষ হবে সিমের বীজ, এটা হতে পারে আমার ডাল, সরি, এটা হতে পারে আরো টাইপের খাবার যেগুলো আমি উদ্ভিদ থেকে পাবো এবং যাদের কন্টেন্ট হিসেবে আমিষ থাকবে, তারাই হবে কি আমার উদ্ভিজ্জ আমিষ। তাহলে প্রাণীজ আমিষ কারা, যেগুলোকে আমি প্রাণী থেকে পাচ্ছি, যেমন ধরো মাছ, অল কাইন্ড অফ মাংস, মুরগির মাংস, গরুর মাংস, তাহলে এগুলো প্রডিউস করতে থেকে প্রাণী থেকে পাচ্ছি, তাই এগুলো হচ্ছে আমার প্রাণীজ আমিষ। তাহলে এই যে আমি আমিষ আমিষ বলতেছি, আমি যদি আমিষকে ভাঙি, আমিষ কি অনেকটা বড় অণু না, তাহলে আমি যদি আমিষটাকে ভাঙি বা ক্ষুদ্র ক্ষুদ্র করার ট্রাই করি, তাহলে এখান থেকে আমি যে একক হিসেবে যে অণুটা পাবো, সেটাকে আমি বলি অ্যামাইনো অ্যাসিড। কি বলি, অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে আমিষের যে ক্ষুদ্র অণু, এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিচ্ছি। তাহলে একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে আমার আমিষের ক্ষুদ্র একক হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে আমার কি জানতে চাওয়া হয়েছে, দেখো ভাইয়া, যে আমিষ গঠনের একক কোনটি, আমিষ গঠনের একক কোনটি। তাহলে আমিষের ক্ষুদ্র অণু যেটা, সেটাই তো আমিষ গঠনের একক হওয়া উচিত, বা আমরা তাকে তো আমিষ গঠনের একক বলবো। তাহলে সেটা কি হবে, আমার অ্যামিনো অ্যাসিড। তারপরে আসো আমরা আরেকটু কথাবার্তা বলি, এই যে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড সম্পর্কে আমরা কি জানি, কার্বলিক অ্যাসিড দিয়ে আমরা যদি একটু ইনফরমেশন জানতে চাই, তাহলে কার্বলিক অ্যাসিড আমাদের হচ্ছে বন্যার সময় সাপ বা অন্যান্য যে ইনসেক্টগুলো আছে বা পোকামাকড় আছে, এগুলো তাড়াতে ব্যবহার হয়ে থাকে। তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং অতি মাত্রায় একটা তীব্র অ্যাসিড হচ্ছে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড সম্পর্কে আমাদের জানতে হবে যে আমাদেরকে যদি ইনসেক্টাস কিছু কামড় দেয়, যেমন ধরো লাইক পিঁপড়া, হ্যাঁ, তো পিঁপড়া যখন আমাদেরকে বাইট করবে, তখন পিঁপড়া হচ্ছে ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে।
ঠিক আছে? তাহলে অনেক সময় কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে আসলে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড পাওয়া যায়, তখন আমরা অ্যান্সার করবো ফর্মিক অ্যাসিড। ওকে, তাহলে আমাদের আমিষ গঠনের একক কোনটা হচ্ছে? আমাদের আমিষ গঠনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের থার্ড কোয়েশ্চেন। আমাদের থার্ড কোয়েশ্চেন বলছে যে উদ্ভিজ্জ আমিষ কোনটি? আচ্ছা, আমি অ্যান্সারগুলো লিখে দিই নাই, সরি, আমি তোমাদেরকে অ্যান্সারগুলো একটু লিখে দিচ্ছি সাইড দিয়ে, তোমরা যখন পড়বে তোমাদের হচ্ছে সুবিধা হয়। তাহলে এটা ছিল আমাদের ক, আমাদের এটা হচ্ছে খ। ওকে, চলো আমাদের থার্ড কোয়েশ্চেন। আমাদের থার্ড কোয়েশ্চেন বলছে যে উদ্ভিজ্জ আমিষ কোনটি? তাহলে আমরা একটু আগেই পড়াশোনা করে এসেছি আমিষ সম্পর্কে, যেগুলোর উৎস হিসেবে আমরা প্রাণী থেকে যে আমিষগুলো সংগ্রহ করতেছি তাদেরকে আমরা বলবো কি? প্রাণীজ আমিষ। এবং আমিষ যদি আমরা উদ্ভিদ থেকে সংগ্রহ করি তাহলে সেই আমিষটাকে আমরা কি বলবো? সেই আমিষটাকে আমরা বলবো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি আছে। ডিম, ডিম কি আমরা উদ্ভিদ থেকে পাই নাকি প্রাণী থেকে পাই? অবভিয়াসলি প্রাণী থেকে পাই, তার মানে ডিম আমাদের উদ্ভিজ্জ আমিষ না। মাছ, এটা তো ইটসেলফ একটা প্রাণী, সো এটাকে আমরা উদ্ভিজ্জ আমিষ বলতে পারবো না। পনির, এটাও উৎস আমাদের কি? প্রাণী। ঠিক আছে, তার মানে আমরা পনির, ডিম, মাছ এগুলো কোনোটাকেই কি? প্রাণীজ আমিষ, সরি উদ্ভিজ্জ আমিষ বলতে পারবো না। এরা প্রত্যেকে কি? প্রাণীজ আমিষ। সো আমার উদ্ভিজ্জ আমিষ শুধুমাত্র কি হবে? উদ্ভিজ্জ আমিষ হবে আমার কি? ডাল। ওকে, কেন উদ্ভিজ্জ আমিষ ডাল হচ্ছে? কারণ তার উৎস প্রাপ্তির দিক থেকে আমি যদি চিন্তা করি তার উৎস হচ্ছে উদ্ভিদ, দ্যাটস ওয়াই আমি তাকে উদ্ভিজ্জ আমিষ ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা সামনে প্রসিড করি। আমাদের 4 নম্বর কোশ্চেন, 3 নম্বরের হচ্ছে তাহলে আমার ঘ। 4 নম্বর কোশ্চেন বলছে যে ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? হ্যাঁ, তো ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার মানে কি? ধরো ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার মানে হচ্ছে আমি যখন খাবার ইনটেক করতেছি, আমার খাবারের ঠিক কোন উপাদানটা আমার ভবিষ্যতে আমাকে শক্তি সাপ্লাই করবে, বা আমি যদি ভবিষ্যতে খাবার ইনটেক নাও করতে পারি তাহলে সে আমার ওই খাবারের চাহিদাটা পূরণ করবে। তাহলে আমার কোন খাবারটা আছে যেটা কি করবে? আমাকে কন্টিনিউয়াসলি আমার এনার্জি সাপ্লাইয়ের মধ্যে রাখবে। ঠিক আছে, তাহলে কি? চিন্তা করো, বলছে চর্বি সহ মাংস, এটা হতে পারে। তো আমি যদি বলি যে আমার ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে খাদ্যের কোন উপাদান বা কোন খাদ্য, সেটা হবে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। কি হবে? স্নেহ জাতীয় খাদ্য। তাহলে স্নেহ জাতীয় খাদ্য কি করে? স্নেহ জাতীয় খাদ্য বডিতে স্টোর হয় এবং আমাদের যখন ক্রান্তি লগ্ন বা আমি যখন খাবার ইনটেক করতে পারতেছি না, তখন ওই স্নেহটা ভেঙে আস্তে আস্তে আমার কি করে? এনার্জি প্রডিউস করে। তাহলে কি করে সে? সে আমার বডিতে সুন্দরভাবে স্টোর হয় এবং পরবর্তীতে সে কি করে? আমাকে এনার্জি সাপ্লাই করে। এবং তোমরা জানো যে আমাদের খাদ্য উপাদান যতগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি শক্তি উৎপাদন করার ক্ষমতা কার? স্নেহজাতীয় খাদ্য যেগুলো আছে সেগুলো। তাহলে আমার ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে কে? আমার ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে চর্বি সহ মাংস। অর্থাৎ এটা কি? আমার একটা স্নেহজাতীয় খাদ্য, অর্থাৎ আমার কি করবে? সে ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে। তাহলে সিমের বিচি কি করবে? সিমের বিচি হচ্ছে এক ধরনের আমিষ। তাহলে আমিষ কি করে? আমিষ আমার দেহের গঠন যে আছে, দেহের বৃদ্ধি যে আছে, দেহের ক্ষয়পূরণ যে আছে, এই সেক্টরগুলোতে কাজ করবে। তাই সিমের বিচি আমার দেহের বৃদ্ধি, দেহের গঠন, দেহের ক্ষয়পূরণ এই সেক্টরগুলো নিয়ে কাজ করবে। শুকনো ফল, এই শুকনো ফলে কি আছে? তোমার হচ্ছে শর্করা। শর্করা আমার দেহে কি করে? তাপ উৎপাদন করে, আমার শক্তি যোগায়। ওকে, তারপরে এতে কিছু পরিমাণে কি আছে? সেলুলোজ আছে, তাই সেটা আমার কি করবে? আমার ডাইজেশন যেটা আছে, ডাইজেশনটাকে সুন্দর করবে। তারপরে আছে আমার লেটুস পাতা। লেটুস পাতার কাজও ঠিক সেমই, এটা আমার কাইন্ড অফ রাফেস প্রকৃতির এবং এটাকে আমরা অফেনলি কি সালাদ হিসেবে ইউজ করে থাকি। ওকে, সো আমার ভবিষ্যতের ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার যদি আমি বলি তাহলে খাদ্য ভাণ্ডার হচ্ছে আমার স্নেহ জাতীয় খাদ্য। এবং এই যে অপশনগুলো রয়েছে আমার, এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র চর্বি সহ মাংস যেটা আছে সেটা হচ্ছে আমার স্নেহ জাতীয় খাদ্য। একটা জিনিস চিন্তা করো, আমার এখানে কিন্তু শুধু মাংস না, শুধু মাংস যদি থাকতো তাহলে সেটাকে আমি কিন্তু আবার কি প্রোটিন হিসেবে তোমার হচ্ছে ধরে নিতাম, বা আমিষের কাছে তোমার হচ্ছে এটাকে কোয়ালিটি কি বলে এটাকে আমিষের কাতারে ফেলতাম। বাট কি বলছে আমাকে? চর্বি সহ মাংস, তাহলে চর্বি যেহেতু আছে সো এটাকে আমি তখন হচ্ছে আমার স্নেহ জাতীয় খাদ্য হিসেবে কাউন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? তাহলে দেখো আমার খাদ্য উপাদান যে 6টা বলছিলাম আমি প্রথমেই, তার মধ্যে আমার ভিটামিন একটা ছিল, তাই না? আমার ভিটামিন একটা ছিল। তাহলে ভিটামিন কত প্রকারের? আমি যদি দ্রবণীয়তার উপর ভিত্তি করে বলি তাহলে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে আমার ভিটামিন 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটাকে আমি বলতেছি যে পানিতে দ্রবণীয়, আর একটা আছে আমার চর্বিতে দ্রবণীয়। ওকে, তাহলে পানিতে দ্রবণীয় কি কি আছে? আমি যদি চর্বিতে দ্রবণীয়গুলো পড়ি তাহলে ভিটামিন যারা হচ্ছে ওকে, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এরা কারা কারা?
এরা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে ভিটামিন এ, ডি, ই, কে এই যে ভিটামিনগুলো আছে এরা কি হয় ভাইয়া? এরা চর্বিতে দ্রবীভূত হয়। এরা চর্বিতে দ্রবীভূত হয়। তাহলে যারা চর্বিতে দ্রবীভূত হয় তারা বাদে অন্য যে ভিটামিনগুলো আছে সেই সবগুলো আমার কি হবে? পানিতে দ্রবণীয় হবে। তাহলে দেখো ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ, অল দোজ কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। সো আমার অ্যান্সার আমি কি বলতে পারবো? অ্যান্সার বলতে পারবো ভিটামিন সি। কি বলতে পারবো? ভিটামিন সি। তাহলে আমার এই অপশনগুলোর মধ্যে কোন ভিটামিন আমার কি হয়? পানিতে দ্রবণীয় হয়। সেটা হচ্ছে শুধুমাত্র আমার ভিটামিন সি পানিতে দ্রবণীয়। ওকে, আচ্ছা তাহলে আমার রাইট অ্যান্সার হবে খ। ওকে, ক্লাসে আসলে তোমাদের উপস্থিতি খুবই কম। হোয়াটএভার, আমরা পড়ে যাই। হ্যাঁ, ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? তাহলে দেখো, সরি সরি এই কোশ্চেনটা আসলে আমাদের একটু রিপিট চলে আসছে। হ্যাঁ, তারপর দেখো আমাদের নেক্সট কোশ্চেন যে ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগটি হয়? ওকে, তো চলো আমরা যদি অ্যানিমিয়ার কথা চিন্তা করি, আমরা অ্যানিমিয়ার কথা চিন্তা করলে তাহলে অ্যানিমিয়া রোগের কজটা কি? অ্যানিমিয়াকে আমরা রক্তশূন্যতা বলি। কি বলি? রক্তশূন্যতা। যখন আমাদের বডিতে লোহিত রক্তকণিকার উৎপাদন খুবই কমে যায় বা কোনো কারণে এমন হচ্ছে যে লোহিত রক্তকণিকা আমাদের খুব বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে, বাট সেই অনুযায়ী লোহিত রক্তকণিকা কি প্রোডাকশনটা হচ্ছে না, তখন আমাদের কি তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার একটা তোমার স্বল্পতা দেখা যায় দেহের মধ্যে। তাই এই যে তোমার হচ্ছে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া। তারপরে আছে আমার জিভে ঘা, জিভে ঘা হওয়া। তারপর ধরো এই কাইন্ড অফ মুখের যে অসুখগুলো আছে, তারপরে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি থেকে রক্ত পড়াটাকে আমরা ডিরেক্টলি স্কারভি বলি। তাহলে জিভে ঘা হওয়া, তারপর ঠোঁটের তোমার হচ্ছে এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলোতে ঘা হওয়া, হ্যাঁ, ঠোঁট ফাটা, এই সব কিছুই আসলে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। ওকে, তারপরে আসো পেলেগ্রা, এটাও আলাদা টাইপের ডিজিজ। সো এই তিনটার মধ্যে কোনোটাই আমার ভিটামিন বি ওয়ানের অভাবে হয় না। ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি ওয়ানের অভাবে রোগ হয় হচ্ছে বেরিবেরি। কি রোগ হয়? বেরিবেরি রোগ হয়। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কি? আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে এখানে আমি আসলে তোমাদের কিছু ভিটামিন এবং ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় সেই রোগগুলো রাখার চেষ্টা করছি। আমি ফিল করি যে আসলে এই চার্ট থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে বোর্ডে। সো এইটা একটু তোমরা দেখে নিও। এখানে কি বলা আছে যে ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ানকে আমরা থায়ামিন নামেও ডাকি, এর অভাবে বেরিবেরি রোগ হয়। তারপরে বলছে ভিটামিন বি টু যেটাকে আমরা রিভোফ্লাভিন বলি, বা তোমার হচ্ছে এখানে রাইবোফ্লাভিনও লেখা আছে, সমস্যা নাই। এর অভাবে আমার ঠোঁটের দুপাশে ফাটল হতে পারে, মুখে জিভে ঘা হতে পারে এবং ত্বক খসখসে হয়ে যাবে। কার অভাবে? ভিটামিন তোমার হচ্ছে বি টু এর অভাবে। তারপর হচ্ছে ভিটামিন বি ফাইভ যেটাকে আমরা নায়াসিন বলি বা নিয়াসিন বলি। হ্যাঁ, আর এর অভাবে আমার কোন রোগ হবে? এর অভাবে হবে আমার পেলেগ্রা রোগ। ওকে, তারপরে বলছে যে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন যেটা আছে এর অভাবে আমার কি হবে? খাওয়ায় অরুচি হবে, বমিভাব হবে। হ্যাঁ, তোমার হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাও দেখা যেতে পারে। ওকে, আচ্ছা, তারপরে বলছে ভিটামিন বি টুয়েলভ বা কোবালমিন বা সায়ানোকোবালমিন এর অভাবে আমার কি হয়? এর অভাবে আমার রক্ত স্বল্পতা রোগ এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটবে, মানে আমার স্নায়ুতন্ত্রটা তোমার হচ্ছে ঠিকঠাক ফাংশন করবে না। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছো ভিটামিন সি এর কাজ কোনটি? তাহলে ভিটামিন সি আমার নিচের কোন কাজটি করে এটা আমাকে দেখতে হবে। তাহলে আমার ক নম্বর বলছে যে চোখের কর্নিয়ার আলসার রোধে সহায়তা করে, না এটা করে না। তারপরে বলছে শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরায় না, হ্যাঁ এটা একটা প্রবল উত্তর হতে পারে আমাদের। তারপরে বলছে ক্ষুধার প্রবণতা হ্রাস করা, না এটা ভিটামিন সি করে না। এবং তারপরটা হচ্ছে শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় করা। এই তিনটার কোনোটাই ভিটামিন সি করে না। শুধুমাত্র কি করে? আমাদের যে ত্বকের শুষ্কতা বা ত্বকের যে খসখসে একটা ভাব, এই ভাবটাকে সে দূর করতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে খ। ওকে, গুড। আচ্ছা, তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে গ্রামের ছেলে মাহিন একদিন সন্ধ্যার পর পড়তে বসে সে তার মাকে চিৎকার করে ডেকে বলে, মা আমি চোখে ঝাপসা দেখছি। তার মানে আমাদের এখানকার যেই তোমার হচ্ছে পয়েন্টটা বা আমাদের যেখানে মেইন যে লাইনটা,
আচ্ছা, এরেন বলছো স্যার পিডিএফ গুলো কোথায় দেওয়া হয়, পাই না। আচ্ছা, তুমি ঠিক কোন পিডিএফটা খুঁজতেছো এটা যদি একটু আমাকে বলো, তাহলে আমি কথা বলে যেতে পারবো অফিসে। তুমি একটু পার্টিকুলারলি বলো যে ভাই আমি এই গ্রুপের, আমি এই পিডিএফটা খুঁজতেছি, আমি এই পিডিএফটা পাই নাই, তো আমি তোমাকে তখন হেল্প করতে পারবো। তুমি একটু পার্টিকুলারলি আমাকে বলো যে কোন পিডিএফটা তুমি পাও নাই এবং তুমি কোন গ্রুপের। ওকে, সো দেখো, বলছে গ্রামের ছেলে মাহিন সন্ধ্যার পর কি করছে, সে যখন পড়তে বসছে তখন সে দেখতেছে যে সে চোখে ঝাপসা দেখতেছে। তার মানে আমরা এখান থেকে একটা পয়েন্ট নোটিস করতেছি, সে হচ্ছে সে রাতে খুব ভালো দেখতে পাচ্ছে না, এবং এটা আমাদের একটা ফ্যামিলিয়ার রোগ, খুব পরিচিত একটা রোগ, সেটা হচ্ছে কি রাতকানা রোগ, তাই না? ওকে, তাহলে বলছে তার মা কি করছে, তার মা তেমন একটা গুরুত্ব দেয় নাই। তারপর সে অনুভব করলো যে সন্ধ্যার পর থেকে আসলে সে কিছুই দেখতে পাচ্ছে না। তারপর প্রথমে তার হয়তো একটু একটু লক্ষণ প্রকাশ পাচ্ছিল, এবং তার এই যে ব্যাপারটা সেটার সেভিয়ারিটি একটু কম ছিল, বাট যখন সময় যাইতে থাকে তার মা গুরুত্ব না দেওয়ার ফলে কোনো প্রকার ট্রিটমেন্টও করানো হয় নাই, এবং পরবর্তীতে এটা তো তোমার হচ্ছে সেভিয়ার রাতকানায়। আচ্ছা, লাইক কমার্সের হিসাব বিজ্ঞান। ওকে, গুড। তাহলে আমি হচ্ছে কথা বলে যাবো না, তোমাদের পিডিএফগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। ওকে, তো তুমি প্লিজ আজকে ক্লাসটা একটু করো মনোযোগ দিয়ে। তারপরে বলছে যে সে অনুভব করছে যে সন্ধ্যার পর থেকে কিছু দেখতে পাচ্ছে না, তার মানে তখন তার রাতকানা রোগের সেভিয়ারিটিটা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা চলো, তো আমাদের কোশ্চেনে কি বলছে যে মাইনের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান কোনগুলো। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আসলে এই যে রাতকানা রোগটা হয়েছে বা রাতকানা রোগ যে হয়, এটা আসলে কিসের অভাবে হয়। রাতকানা রোগ হয় আমাদের ভিটামিন এ এর অভাবে। রাতকানা রোগ কেন হয়? ভিটামিন এ এর অভাবে। তাহলে আমি যদি ভিটামিন এ সমৃদ্ধ যেসব খাবার আছে সেই খাবারগুলোর ইনটেক বাড়াই দেই, সেই খাবারগুলোকে আমি যদি একটু বেশি পরিমাণে ইনটেক করি এবং রেগুলারলি ইনটেক করি, তাহলে আমার ভিটামিন এ এর যে অভাবটা বা ভিটামিন এ এর যে স্বল্পতা আমার বডিতে, সেটা কি হতে পারে, তোমার হচ্ছে দূর হতে পারে, তাই না? তাহলে আমাদের ভিটামিন এ সংবলিত যেসব খাবার আছে সেসব খাবার আমার রাতকানার বিরুদ্ধে কাজ করবে। তাহলে এই খাবারগুলো দেখো, বলছে গাজর, কাঁঠাল। তাহলে ভিটামিন এ থাকে আমার সেই সকল ফল এবং শাকসবজিতে যারা একটু কালারফুল হয়, যারা একটু কালারফুল হয়। আমি খুব সহজে তাদেরকে একটা ডিস্টিংগুইশ বা আইডেন্টিফাই করার একটা ওয়ে হচ্ছে, যেই ফল বা যেই সবজিগুলো একটু কালারফুল, আমি সেগুলোকে বলতে পারবো যে এগুলো ভিটামিন এ কন্টেইন করে। ওকে, আচ্ছা, তাহলে দেখো বলছে গাজর, কাঁঠাল। হ্যাঁ, গাজর এবং কাঁঠালের মধ্যে ভিটামিন এ থাকে। তারপরে বলছে যে আম এবং পাকা পেঁপে, ডেফিনেটলি পাকা পেঁপে আমের মধ্যে ভিটামিন এ আছে। তারপরে বলছে কি লেটুস পাতা এবং ডাল, ডাল এবং লেটুস পাতার মধ্যে আসলে বেসিক্যালি ভিটামিন এ থাকে না। তার মানে এই খাবারগুলো আমার রাতকানা রোগ থেকে খুব বেশি ভালোভাবে কি মুক্তি দিতে পারবে না। সো আমি বলতেই পারি যে আমার মাহিনের জন্য যেই প্রয়োজন খাদ্যগুলোর, সেগুলো কোথায় কোথায় আছে, আমার অপশন 1 এবং অপশন 2 এ আছে। সো আমার এটা রাইট অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, আচ্ছা। তারপরে চলো 11 নম্বর কোশ্চেন, বলছে কোন ভিটামিনের অভাবে মাহিন এই রোগে আক্রান্ত। ডেফিনেটলি আমরা বুঝে ফেলছি এতক্ষণে, ভিটামিন এ। ওকে, আচ্ছা, এবং মাহিনের রোগের নাম কি? মাহিনের রোগের নাম হচ্ছে রাতকানা রোগ। ওকে, আরাফাত ইসলাম কমেন্ট করছো, স্যার আমি কমার্সের ওয়েবসাইটে হিসাব বিজ্ঞানের পিডিএফ এ অ্যান্সার টিক দেওয়া না। আচ্ছা আরাফাত, আই এম সরি, আসলে আমি সঠিক বলতে পারতেছি না যে তোমার ওয়েবসাইটে হিসাব বিজ্ঞানের অ্যান্সার টিক দেয়া নাকি, কারণ আমি আসলে ওই হিসাব বিজ্ঞানটা ঠিক বলতে পারবো না। তুমি একটু যদি পেজে মেসেজ দাও তাহলে ওনারা বোধহয় তোমাকে হেল্প করতে পারবে। হ্যাঁ, তো তুমি কাইন্ডলি একটু পেজে মেসেজ দাও, ওনারা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, জাকারিয়া ইসলাম জাসিফ বলছো গ। ভাইয়া তুমি কোনটার অ্যান্সার দিচ্ছ একটু মেনশন করে দিও। হ্যাঁ, ওকে। তো দেখো আমাদের 11 হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে? 11 অ্যান্সার হচ্ছে আমাদের ক, ভিটামিন এ, এবং যে রোগটা হচ্ছে সেই পার্টিকুলার রোগের নাম হচ্ছে আমাদের কি, রাতকানা রোগ। ওকে, ফাইন। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নাম্বার 12 বলছে কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে বা সহায়তা করে। তাহলে হিমোগ্লোবিন কি? আচ্ছা, তুমি বলছো টিক দেওয়া থাকে না। শেষে তুমি যদি বলেই থাকো টিক দেওয়া থাকে না, তাহলে শেষের কোশ্চেন মার্কটা কেন দিছো বাবা? আচ্ছা, টিক দেওয়া থাকে না তো ক্লাসে বলবা স্যারকে, যে স্যার ক্লাস নিবে, বলবা যে স্যার আপনি একটু রাইট অ্যান্সারটার পাশে টিক দিয়ে দেন, অথবা এরকম ভাবে অ্যান্সারটা লিখে দেন, আমাদের জন্য সুবিধা হয়। ওকে, ফাইন। তো দেখো আমাদের কোশ্চেন কি বলছে। আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে যে কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে হিমোগ্লোবিনটা কি, তাই না? হিমোগ্লোবিনটা কি? তাহলে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের একটা রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন কি? আমাদের একটা রঞ্জক পদার্থ, যেটা কোথায় থাকে, আমাদের রক্তে থাকে। বেসিক্যালি লোহিত রক্তকণিকা যে আছে, এই লোহিত রক্তকণিকায় আমাদের হিমোগ্লোবিন থাকে। কারণ লোহিত রক্তকণিকার কালার এই জন্যই কি হয়, লাল কালারের হয়। এই হিমোগ্লোবিন নামক রঞ্জকের কারণেই লোহিত রক্তকণিকার কালারটা হচ্ছে লাল হয়। তাহলে এই হিমোগ্লোবিন দুইটা অংশ নিয়ে গঠিত। হ্যাঁ, হিমোগ্লোবিন দুইটা অংশ নিয়ে গঠিত। আমি যদি একটু তোমাদেরকে ভেঙে দেখাইতে চেষ্টা করি, তাহলে দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন
বিন। ওকে, তাহলে হিমোগ্লোবিন কি? আমার বেসিক্যালি দুইটা পোর্শনে গঠিত, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তাহলে এই যে হিম অংশটা আছে এটা বেসিক্যালি একটা আয়রন বা লোহা বলতে পারো বা লৌহ বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে একটা লৌহজাত দ্রব্য বা লৌহজাত একটা পার্টিকেল। এবং গ্লোবিন যে আছে এই গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। গ্লোবিন কি? একটা প্রোটিন। ঠিক আছে, এই যে হিম বা লৌহ যেটা আছে ফেরিটিন বেসিক্যালি থাকে। তো এইটার জন্যই কি হয়, এইটার জন্যই আমাদের হিমোগ্লোবিনের যে কালারটা সেটা হচ্ছে লাল কালারের হয়। ঠিক আছে, তার মানে আমার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তাহলে আমি দেখলাম যে ফেরিটিন যেটা আছে সেটা কি করে, হিমোগ্লোবিন গঠন করতেছে, এবং ফেরিটিন হচ্ছে একটা আয়রন বা লৌহ। সো আমার কি হবে অ্যান্সারটা? আমার অ্যান্সার হবে গ। আমি দেখতে পারতেছি জাকারি অ্যান্সার করছো, থ্যাংক ইউ ভাইয়া। 12 কি? 12 হচ্ছে গ। ওকে, 12 গ। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম হচ্ছে আমার হাড় ফর্ম করে। হ্যাঁ, আমার যে হাড় আছে মানবদেহের, সেই হাড়ের যে মেইন উপাদান সেটা হচ্ছে আমার কি? ক্যালসিয়াম। এছাড়াও দাঁতের মধ্যে ক্যালসিয়াম থাকবে, দাঁতের মধ্যে ফসফরাস থাকে অনেক সময়, এবং ম্যাগনেসিয়াম যে আছে সেই ম্যাগনেসিয়ামও ধরো হচ্ছে আমার কাইন্ড অফ বলতে গেলে যেই বডির খনিজ উপাদান যেগুলো লাগে বা অজৈব উপাদান যেগুলো দরকার হয় সেগুলোতে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে আমার ম্যাগনেসিয়ামও থাকে। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। এটার অ্যান্সার হচ্ছে আমার গ। আচ্ছা, নাম্বার 13 বলছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কি পরিমাণ পানি পান করা উচিত? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কি পরিমাণ পানি পান করা উচিত? তো এইটা আসলে একটু কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন। হ্যাঁ, তো বেসিক্যালি ব্যাপারটা এরকম হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন থাকে। তো আমাদের অলওয়েজ চেষ্টা করা উচিত যে আমাদের বইয়ে বা আমাদের টেক্সট বুকে যেই অ্যান্সারটা আছে বা যে ইনফরমেশনটা আছে সেটাকেই ফলো করা। তো সেই অনুযায়ী তোমাদের টেক্সট বুক যদি আমি ফলো করি তাহলে এটার অ্যান্সার হয় 2 to 3 লিটার। মানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি তার দিনে 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। যদি আমরা পানি কম পান করি সেটাও আমাদের বডির জন্য হার্মফুল, এবং যদি পানি খুব বেশি পান করে ফেলি সেটাও কিন্তু আমাদের একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে। হ্যাঁ, সো আমাদের পানি পান করা উচিত রেঞ্জের মধ্যেই, অ্যারাউন্ড 2 to 3 লিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2 থেকে 3 লিটার। ওকে, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করতেছি। চলো, নাম্বার 14 বলছে সেলুলোজ। হ্যাঁ, তার মানে আমাদের কোশ্চেনটা এমন যে সেলুলোজ সম্পর্কে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে সেলুলোজ এবং আমরা পরে সেলুলোজের যে ইগুলো দেওয়া আছে সেলুলোজ সম্পর্কিত সেগুলো আমরা একটু দেখবো। চলো, ওকে। তো আমাকে বলছে সেলুলোজ। সেলুলোজ কি? অপাচ্য প্রকৃতির শর্করা। ওকে ফাইন, তাহলে আমি যে পড়ে আসছিলাম সেলুলোজ। সেলুলোজ কি হয়? সেলুলোজ বেসিক্যালি সেলুলোজকে আমি অপাচ্য প্রকৃতির শর্করা ডিরেক্টলি বলতে পারবো না। সেলুলোজ যখন রাফেজ গঠন করে বা রাফেজের অন্তর্ভুক্ত থাকে সেই রাফেজ বা র্যাফেজটাকে আমি বলি হচ্ছে অপাচ্য শর্করা। তাহলে এই শর্করার মেইন ধর্মটা কি? সে হচ্ছে আমার পাকস্থলিতে যাওয়ার পরে সে পুরোপুরি ডাইজেস্ট হয় না। সে ওকে, এরেন বলছো আমি তো জানি 4 থেকে 5 লিটার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম তোমাকে যে আসলে ইনফরমেশন আমাদের টেক্সট বুক, আমাদের ইনফরমেশন সোর্স এই অনুযায়ী ভ্যারি করতে পারে। ঠিক আছে, তো 4 থেকে 5 লিটার ইজ ওয়ে টু হাই। হ্যাঁ, সো 2 থেকে 3 লিটার আই গেস রাইট অ্যান্সার। তুমি যদি কনফিউশন থাকে তুমি তোমার টেক্সট বুকটা একটু চেক করতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো চলো, তারপরে হচ্ছে আমরা র্যাফেজ নিয়ে কথা বলছিলাম। তো র্যাফেজ কি করে? র্যাফেজ হচ্ছে আমার সরাসরি ডাইজেস্ট হয় না। তো ডাইজেস্ট না হওয়ার ফলে আমার উপকারটা কি? ডাইজেস্ট না হওয়ার পর যেহেতু সে ডাইজেস্ট হচ্ছে না সেহেতু সে কি করবে? সেহেতু সে ডিরেক্ট চলে যাবে আমার ইন্টেস্টাইনে, আমার অন্ত্রে, এবং অন্ত্র থেকে ডিরেক্ট সে একটা তোমার হচ্ছে ফাইন পুশ আপ গিয়ারের মাধ্যমে আমার হচ্ছে মল আকারে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে র্যাফেজ ইনটেকের আমার সুবিধাটা কি ভাইয়া? আমার যদি কোষ্ঠকাঠিন্য থাকে, আমার যদি কোষ্ঠকাঠিন্য থাকে এবং আমি যদি র্যাফেজযুক্ত খাবার লাইক শাকসবজি বা এই টাইপের যেই খাবারগুলো আছে এগুলো বেশি খাই, তাহলে আমার হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে আমি সহজেই মুক্তি পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমার অপাচ্য প্রকৃতির শর্করা যেটা কি করে আমার হচ্ছে তোমার পচনযোগ্য না বা আমার বডিতে ডাইজেস্ট হতে চায় না। তারপরে বলছে আঁশযুক্ত খাদ্য। ডেফিনেটলি আমি আঁশযুক্ত খাদ্যকে সেলুলোজ বলতেছি, এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে, এটা আমার কথাতেই চলে আসছে। তার মানে আমার 3টা অ্যান্সারই এখানে কি কারেক্ট। সো আমার 14 যে অ্যান্সারটা হবে
সেটা হবে হচ্ছে 1 2 3 বা ঘ, 1 2 3 অথবা কি ঘ। ওকে, তাহলে এটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? যদি তোমরা ক্লাস করতেছো 1 2 জন 3 জন, তো তাও যদি একটু বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি সামনের দিকে প্রসিড করতে পারি। আসলে যারাই তোমরা ক্লাসে আসো 1 2 জনে যদি থাকো তাহলে একটু সাড়া দাও আর কি, কমেন্ট করো, তাহলে আমারও ক্লাসটা নিতে ভালো লাগবে, তোমরাও একটু এনজয় করবে ক্লাসটা। আচ্ছা, এরেন বলছো 12 ঘ, কই থেকে এসে কি বলতেছো? 12 ঘ, 12 ছিল আমার কোনটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? নো ওয়ে ব্রাদার, 12 হচ্ছে গ, 12 গ, 12 হচ্ছে লৌহ বা আয়রন, যেটা আমার হিমোগ্লোবিনের একটা অংশ। ওকে, আমরা সামনে মুভ করতেছি। আমাদের নাম্বার 15 বলছে হাসিব সাহেবের বয়স 50 বছর, ওজন 60 কেজি এবং উচ্চতা 160 সেন্টিমিটার হলে তার বিএমআই কত? তাহলে বিএমআই কি? বিএমআই নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স, বডি ম্যাস ইন্ডেক্স, তার মানে আমরা একটা ব্যক্তির উচ্চতার অনুপাতে তার ওজনের কিরূপ পরিবর্তন আছে, বা উচ্চতার অনুপাতে তার ওজনটা কি তার কম নাকি বেশি, এইটা আমরা হচ্ছে তোমার ডিফাইন করি বিএমআই এর মাধ্যমে, ঠিক আছে? এবং এটাকে আমরা বলতেছি কি বডি ম্যাস ইন্ডেক্স। ওকে, তাহলে এইটা আসলে কাজ করে কিভাবে? এটার একটা তোমার হচ্ছে তালিকা আছে, ধরো কাইন্ড অফ 18 to 23, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটাকে আমরা ধরি হচ্ছে রেগুলার রেঞ্জ বা স্বাভাবিক রেঞ্জ, ঠিক আছে? তাহলে এই যে স্বাভাবিক রেঞ্জটা, এই স্বাভাবিক রেঞ্জে যদি নিচে থাকে তাহলে আমরা বলবো যে অতিরিক্ত কম ওজন, এবং যদি এই রেঞ্জের উপরে থাকে তাহলে আমরা কয়েকটা স্তরে ভাগ করি। যেমন প্রথম স্তরটা আমরা বলি যে অতিরিক্ত ওজন, তারপরে মোটা হওয়ার প্রথম স্তর, মোটা হওয়ার দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর, তারপরে একদম তোমার হচ্ছে লাইক যখন 50-তে চলে যায় তখন আমরা সেটাকে একদম পিওরলি অবেস বলি, বা পিওরলি অবেসিটি যেটা আছে সেই অবেসিটি বলি, ঠিক আছে, বা স্থূলতা বলি। তাহলে এটা দিয়ে আসলে আমার কাজটা কি? আমি কি করবো এটা দিয়ে? আমার তো বডি যেমন আছে তেমনই, আমি যেভাবে খাওয়া দাওয়া করতেছি চলতেছি সব তো ভালোই, তাহলে আমার বিএমআই দিয়ে কাজটা কি? আমার বিএমআই আমাকে ইন্ডিকেট করবে যে আসলে আমার কেমন প্রোটিন দরকার, আমার কীরকম খাবার দরকার, আমার কি ওজন বাড়াইতে হবে, আমার নাকি ওজন কমাইতে হবে, আমার ক্যালোরির যে ইন্ডেক্সটা আছে সেটা সে তোমার হচ্ছে, যদিও বিএমআই এর মাধ্যমে আমরা ক্যালোরিটা হিসাব করি, তারপরেও বিএমআই আমার কি করে, আমার ক্যালোরি ইন্টেকের পরিমাণটাকে একটু ডিফাইন করে, যে আমি আসলে বেশি খাবো নাকি কম খাবো, আমার দেহের যে ওজন সেটা আমার দেহের উচ্চতার অনুপাতে ঠিকঠাক আছে কিনা। ধরো একটা মানুষ হচ্ছে 4 ফিট, তার ওজন 100 কেজি, সে কি মানানসই? অবভিয়াসলি মানানসই না। আবার ধরো একজন হচ্ছে 6 ফিট, ওজন 45 কেজি, তাহলে এটাও তো মানানসই না। সো এই জিনিসটাই আমার হচ্ছে ইন্ডিকেট করবে কে? বিএমআই। এটা আমাকে শেখাবে যে আমি আসলে কোন স্তরে আছি, আমার বডি ওয়েট কি ঠিক আছে নাকি আমার বডি ওয়েট বাড়াতে হবে নাকি কমাতে হবে। ওকে, তো বিএমআই এর একটা পার্টিকুলার সূত্র আছে, হ্যাঁ। তো আমরা যদি বলি, আমরা বলতে পারবো যে বিএমআই ইজ ইকুয়ালস টু, আমি আমার এখানে হচ্ছে ওয়েটটা লিখবো বিএমআই, হ্যাঁ। তো মানুষের কি ভর ডিভাইডেড বাই উচ্চতা, এর উপরে হবে স্কয়ার। তাহলে ভর আমি নিব অবশ্যই কেজিতে, এবং উচ্চতা অবশ্যই আমার থাকবে কিসে? মিটারে। উচ্চতা থাকবে মিটারে। ওকে, তাহলে চলো আমরা একটু ম্যাথটা সলভ করে ফেলি। তাহলে আমাদেরকে বলছে যে হাসিব সাহেবের বয়স হচ্ছে 50 বছর, তার বয়স দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের দরকার তার উচ্চতা এবং তার ওয়েট। তার ওজন কত? তার ওজন হচ্ছে 60 কেজি। কত ভাইয়া? 60 কেজি। এবং উচ্চতা কত দেখো তো? উচ্চতা হচ্ছে 160 সেন্টিমিটার। তো চলো, তাহলে তার ওজন হচ্ছে বা ভর হচ্ছে 60 কেজি, মানে 60, আচ্ছা আমি এটা নিচে লিখতেছি, সাদা দিয়ে লিখি। ওকে, তাহলে তার ভর বা ওজন হচ্ছে 60, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? তার উচ্চতা, যেটা কি কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে আমাদের উচ্চতা দেওয়া আছে 160 সেন্টিমিটার, তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 160 সেন্টিমিটার সমান কত মিটার হবে? এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। তাহলে আমার হবে 1.6 মিটার। কি হবে? 1.6 মিটার। তাহলে আমি কি করব? এটাকে ভাইয়া ভাগ করে দিব 1.6 স্কয়ার দিয়ে, ঠিক আছে? 1.6 এর স্কয়ার দিয়ে। তোমরা যদি ক্লাস করে থাকো এখন এই মুহূর্তে দেখতেছো, তো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করে ফেলো সবাই। 1.6 কে আমি যদি স্কয়ার করি তাহলে আমার চলে আসবে হচ্ছে 2.56, হ্যাঁ। তাহলে আমার এখানে 60 আছে, এটাকে আমি ভাগ করব 2.56 দিয়ে। তাহলে 60 কে আমি যদি 2.56 দিয়ে ভাগ করি আমার আসতেছে 23.43। তাহলে আমার যেই হাসিব সাহেব আছে
তার বিএমআই কত? তার বিএমআই হচ্ছে 23.43। তাহলে দেখো অ্যান্সার কোথায় আছে? 23.43, এই যে এখানে আছে 23.44, কাইন্ড অফ সেমই। হ্যাঁ, সো আমরা বলতে পারি আমাদের ক নম্বর হচ্ছে কি আমাদের রাইট অপশন। ওকে, ক নম্বরটাই হচ্ছে আমাদের রাইট অপশন। ওকে ফাইন, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ক। চলো সামনের দিকে প্রসিড করা যাক। আচ্ছা, যদি তোমরা করে থাকো, যারা এই ক্লাসটা দেখতেছো, তোমরা আসলে কি ম্যাথটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, তারপরে আমি সামনে মুভ করি। যদি তোমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটু ইনফর্ম করো, আমি সামনে মুভ করি। তোমরা আসলে কেউই কমেন্ট করতেছো না, এটা দেখতেছি আমি। যাই হোক, তারপরেও একটু যদি কেউ থেকে থাকো, যদি ক্লিয়ার থাকো বলো, যদি কোনো প্রবলেম থাকে সেটাও ভাইকে একটু জানাও। ওকে, হেরেন বলছো জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করতেছি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ব্রাইন। ব্রাইন কি? ব্রাইন বেসিক্যালি একটা সংজ্ঞা আছে ব্রাইনের, যে ব্রাইন আমরা কাকে বলি? ব্রাইন হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড যে আছে, হ্যাঁ, এই সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। তাহলে গাঢ় জলীয় দ্রবণটা কি? গাঢ় জলীয় দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যেখানে পানির মধ্যে আমাদের লবণের পরিমাণটা অনেক বেশি থাকে, লবণের পরিমাণটা অনেক বেশি থাকে বা লবণের পার্সেন্টেজটা অনেক বেশি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গাঢ় জলীয় দ্রবণ। ঠিক আছে, তাহলে এই যে লবণ আছে, এই লবণের যেই সলিউশন, সেটা যদি লবণের পার্সেন্টেজ বেশি থাকে সেটাকে আমরা তখন ব্রাইন বলবো। তাহলে আমাদের এখানকার কোন কোন অপশনে আমার হচ্ছে তোমার লবণের পার্সেন্টেজ বা লবণের পরিমাণ বেশি আছে? দেখো তো, বলছো চিনির দ্রবণ, এটা তো প্রথমেই ভুল, কারণ ব্রাইন হচ্ছে আমার লবণের দ্রবণ, সেখানে চিনি তো আসার কথা না, তাই না? সেখানে চিনি আসবে না। ওকে, আচ্ছা, তুমি জাকারিয়া বলছো যে ভাইয়া সেন্টিমিটার কিভাবে মিটার করবো আবার বুঝান। আচ্ছা, আমি একটু পরে বুঝা দিচ্ছি, কোশ্চেনটা সলভ করে নিই। হ্যাঁ, তো দেখো চিনির দ্রবণ তো অবভিয়াসলি আসতেছেই না, তাহলে যদি এক নাম্বারটা ভুল হয়ে যায়, আমাদের বহুপদে যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বহুপদী যেগুলো এগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। ধরো এক নাম্বারটা আমার ভুল, আমি খুব কনফিডেন্টলি বলতেছি যে এক নাম্বার যে অপশনটা আছে এটা ঠিক না, এটা ভুল। তাহলে আমি কি অ্যান্সার হিসেবে কাকে চুজ করব? 2 আর 3কে চুজ করব। তাহলে দেখো তো, অথবা যেখানে যেখানে এক আছে সেটা সেটা আমার কি যাবে? বাদ যাবে না? তাহলে দেখো, এখানে এক আছে, এটা বাদ, এইখানে এক আছে, এটা বাদ, এইখানে এক আছে, এটা বাদ। তাহলে আমি যদি 3টাকে এলিমিনেট করতে পারি, আলটিমেটলি আমার অ্যান্সার কত? আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে গ। তাহলে 2 নম্বর অপশন কি ছিল আমার? 2 নম্বর অপশন ছিল লবণের দ্রবণ। ইয়াস, ব্রাইন হচ্ছে আমার কি? লবণের দ্রবণ। এবং গ নম্বর বা 3 নম্বর অপশনে বলা আছে মেরিন ওয়াটার। মেরিন ওয়াটার মানে কি? মেরিন ওয়াটার মানে হচ্ছে সমুদ্রের পানি, এবং সমুদ্রের পানিতে লবণের কন্টেন্ট অনেক বেশি থাকে, সো সেটাকেও আমরা চাইলে কি ব্রাইন বলতে পারি। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমার গ। আচ্ছা, তো দেখো জাকারিয়া, তোমার জন্য আমি আরেকবার বোঝাচ্ছি। আমাদের ইনফরমেশনে ছিল 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, হ্যাঁ, বা 160 সেন্টিমিটার। ওকে, তাহলে 160 সেন্টিমিটারকে আমি কিসে নিব ভাইয়া? 160 সেন্টিমিটারকে আমি নিব মিটারে। তাহলে আমার স্ট্যান্ডার্ড কি? আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমি লিখি যে 100 সেন্টিমিটার সমান কত আমার? 1 মিটার। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে কত? 160 সেন্টিমিটার। তাহলে আমি জাস্ট ঐকিক নিয়মে যাব। ঠিক আছে, তাহলে 100 সেন্টিমিটার যদি আমার 1 মিটার হয়, তাহলে আমার 1 সেন্টিমিটারে কত হবে? 1/100 মিটার হবে না? 1/100 মিটার হবে। তাহলে আমার 160 সেন্টিমিটারে কি হবে? ইজ ইকুয়ালস টু 1/100 ইন্টু 160, যেটাকে আমি 160/100 বলতে পারতেছি, 160/100 বলতে পারতেছি। অর্থাৎ এটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার আসবে 1.6 মিটার। হ্যাঁ জাকারিয়া, তুমি এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। যদি বুঝে থাকো আমি সামনে মুভ করতেছি। হ্যাঁ, ওকে, চলো। আর নাম্বার 17 কোয়েশ্চেন, আমাকে বলা হয়েছে যে
নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে এসিটিলিন গ্যাস উৎপন্ন করে? নিচের কোন পদার্থটি আমরা যদি জলীয় বাষ্পের সংস্পর্শে নিয়ে আসি তাহলে এসিটিলিন গ্যাস তৈরি করবে? এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড। কে? ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে আমি যদি জলীয় বাষ্প বা ওয়াটার কন্টেন্ট বা ওয়াটারের সংস্পর্শে নিয়ে আসি, সেখান থেকে সে আমার কি তৈরি করবে? সেখান থেকে সে আমার হচ্ছে অ্যাসিটিলিন তৈরি করে। অ্যাসিটিলিন হচ্ছে আমার বেসিক্যালি একটা অর্গানিক কম্পাউন্ড। এটা হচ্ছে আমার অ্যালকাইন। হ্যাঁ, অ্যালকাইন। এটার আরেকটার নাম হচ্ছে ইথাইন। ওকে, আচ্ছা, তাহলে আমার রাইট অ্যান্সার কি? আমার রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে, তারপরে 18 নম্বর কোশ্চেন বলছে যকৃতে শর্করা কি রূপ থাকে বা কি রূপে থাকে? হ্যাঁ, মানে যকৃত শর্করাকে যে সঞ্চয় করে, কি হিসেবে সঞ্চয় করে? দেখো, আমরা তো ধরো যখন আমাদের বাসায় ভালো তরকারি রান্না হয় আমরা কি করি? অনেকগুলো করে ভাত খেয়ে ফেলি না? কিন্তু আমাদের বডির কি ওই টাইমে অতগুলো শর্করা বা অতগুলা পুষ্টি দরকার আছে? অতগুলো শর্করা কিন্তু দরকার থাকে না। তাই আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে শর্করা থাকে, এই প্রয়োজনের অতিরিক্ত শর্করা আমাদের বডিতে যেয়ে জমা হয় এবং যকৃত আমাদের এই প্রসেসটা করে এবং আমাদের কি করে, সেই শর্করা যেই গ্লুকোজটা আছে, যেই গ্লুকোজ আছে, সেই গ্লুকোজকে সে কি করে? সেই গ্লুকোজকে সে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? গ্লাইকোজেনে কনভার্ট করে। সরি, হ্যাঁ, গ্লুকোজকে সে কি করবে? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। গ্লাইকোজেন, হ্যাঁ, সেই গ্লুকোজকে সে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং গ্লাইকোজেনে কনভার্ট করার মাধ্যমে সেই গ্লাইকোজেনকে সঞ্চয় করে। আবার যখন আমাদের বডিতে খাদ্যের অভাব বা তোমার হচ্ছে অনেক সময় ধরে ধরো ফুড ইনটেক হচ্ছে না, তখন এই গ্লাইকোজেন আবার ভেঙে কি করে? আবার হচ্ছে গ্লুকোজ তৈরি করে। তাহলে যকৃত যেই পদ্ধতিতে আমাদের এই গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে, সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। এবং গ্লাইকোজেন আবার রিভার্স প্রক্রিয়া, যে ভেঙে আবার গ্লুকোজ তৈরি করতেছে, এটা হচ্ছে আমাদের গ্লুকোনিওলাইসিস। ওকে, আচ্ছা, তো চলো আমরা সামনে মুভ করতেছি। আমাদের কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নম্বর 19 কি বলা আছে? কোশ্চেন নম্বর 19 আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রতি গ্রাম স্নেহ পদার্থে শক্তি মূল্য কত? মানে 1 গ্রাম স্নেহ পদার্থ ঠিক কি পরিমাণ শক্তি প্রডিউস করতে পারে? 1 গ্রাম স্নেহ জাতীয় পদার্থ ঠিক কি পরিমাণ শক্তি প্রডিউস করতে পারে? এটা হচ্ছে আমার 9 কিলো ক্যালোরি। কত? 9 কিলো ক্যালোরি। এটা একদম মুখস্থ ভাইয়া, এটা মুখস্থ করবা। শর্করা আমি সবার জন্য এটা মুখস্থ করবা যে কোন খাদ্য উপাদানের পুষ্টি কতটুকু আসে, শক্তি মূল্য কতটুকু, ঠিক আছে, এবং তাদের কাজগুলো কি কি। আচ্ছা, তারপরে চলো নাম্বার 20 বলছে স্নেহ পদার্থের ভালো উৎস। তাহলে স্নেহ পদার্থের ভালো উৎসগুলো কি? কাজু বাদাম। অল টাইপ অফ বাদাম যা আছে সব স্নেহ পদার্থের কাতারে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম। গুড। তাহলে হচ্ছে আমার আনসার কি হবে? আমার আনসার হবে ঘ। তাহলে যত প্রকারের বাদাম আছে সবগুলোই কি? স্নেহ জাতীয় পদার্থ এবং আমার বডিতে তারা কি? তাপ শক্তি উৎপাদন করবে। তারপরে আসো নাম্বার 21 বলছে হাড়ের অন্যতম প্রধান উপাদান কোনটি? তাহলে হাড় গঠনে বা মানুষের যে হাড় আছে, এই হাড়ের গঠনের পিছনে অন্যতম প্রধান উপাদান হিসেবে কাজ করে ক্যালসিয়াম। কে কাজ করে? ক্যালসিয়াম। এবং অন্যান্য ফসফরাসও আছে অনেক বেশি, তবে ক্যালসিয়ামটা হচ্ছে আমার মুখ্য বা প্রধান উপাদান, ঠিক আছে। তাহলে হাড় গঠনের প্রধান উপাদান কি? আমার হাড় গঠনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে ভাইকে জানাও। ভাই সামনে মুভ করি। এই পর্যন্ত যদি সব ক্লিয়ার থাকে ভাইকে কাইন্ডলি জানাও, ভাই সামনে মুভ করব। এবং যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে সেটাও জানাবা, ভাইয়া সেটা ক্লিয়ার করে দিয়ে তারপর সামনে মুভ করব। ওকে, আই অ্যাজিউম তোমাদের কারো প্রবলেম নাই, ঠিক আছে। তো চলো আমরা সামনে মুভ করি। নাম্বার 22 বলছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে কি বলে? ভাই ক্লাসের এক পর্যায়েই বলে দিছিলাম যে আমাদের দাঁতের মাড়ি দিয়ে যখন রক্ত পড়বে এই টাইপের রোগকে আমরা কি বলবো? আমরা বলবো স্কারভি রোগ। কি বলবো আমরা? স্কারভি বলবো। তাহলে এটার নাম কি? স্কারভি। তাহলে অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে আমাদের ব্লাডের যেই আরবিসি আছে বা রেড ব্লাড কার্ভাসল, সেগুলোর হচ্ছে শর্টেজ বা লোহিত রক্তকণিকার কমে যাওয়া, সেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তারপরে আছে জেরোফথালমিয়া। এটা হচ্ছে আমার চোখের যে কর্নিয়া আছে সেই কর্নিয়া যদি অধিক পরিমাণে শুকায় যায় তখন সেটাকে আমি বলবো জেরোফথালমিয়া। ওকে, আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে হচ্ছে স্কারভি। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ। তারপর নাম্বার 23 বলছে যে কোনটির অভাবে স্নায়ুর দুর্বলতা দেখা যায়? তাহলে আমি যদি তোমাদেরকে একটু চারটায় নিয়ে যাই,
দেখো তো, আমি তোমাদের কাছে একটা চার্ট দিছিলাম প্রথমেই, এই যে চারটা, এই চারটা কি বলছে, সবগুলো ভিটামিন আছে এবং ভিটামিনের যেই অভাব, সেই অভাবে যে রোগগুলো আমরা নোটিস করি বা যে রোগগুলো ফেস করি সেগুলো, তাহলে ভিটামিন বি 12 বা সায়ানোকোবালমিন যেটা ছিল, সেটাতে কি হয়, আমাদের স্নায়ুতন্ত্রের কি হয়, অবক্ষয় ঘটে, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে বা স্নায়ুতন্ত্র আসলে ঠিকঠাক ফাংশন করতে পারে না। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে, আমার এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে, ওকে ওয়েট, স্নায়ু দুর্বলতা দেখা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে দেখো স্নায়ু দুর্বলতা খোঁজো তো কোথায় আছে, এই যে, তাহলে ভিটামিন যতগুলো আছে আমাদের কাছে, সবগুলা ভিটামিন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবগুলা ভিটামিন থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। সো যতগুলো ভিটামিন আছে সবগুলো ভিটামিনের কাজ, এবং এই যে ভিটামিনের কাজের পাশাপাশি আমার ভিটামিনের যেই অভাবজনিত রোগগুলো আছে না, ভিটামিনের যেই অভাবজনিত রোগগুলো আছে, এগুলো কিন্তু আমার মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো আমার মাস্ট পড়তে হবে, মাস্ট মনে রাখতে হবে। যদি এগুলো তুমি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউ মিস করো ভাই, আমি আবার বলে দিচ্ছি, তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউ মিস করবা, কারণ এখান থেকে অনেক 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 এমসিকিউ আসে, ঠিক আছে। সো এগুলো তোমাকে মাস্ট মনে রাখতে হবে। তো চলো আমরা আমাদের কোশ্চেনটা একটু পড়ি। আমাদেরকে বলছিল, আচ্ছা এখানে আমাদের একদম ডিরেক্টলি স্নায়ু দুর্বলতা হিসেবে তুলে ধরা নাই, আমাদের সায়ানোকোবালমিন বা ভিটামিন বি 12 অভাবে বলা আছে যে স্নায়ুর তোমার হচ্ছে অবক্ষয় ঘটবে বা স্নায়ু হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে, বাট আমাদের হচ্ছে ডিরেক্টলি বলে দেওয়া নাই যে আমার স্নায়ু দুর্বলতা কোথায় দেখা যাবে। আমি যদি স্নায়ু দুর্বলতার কথা চিন্তা করি, তাহলে ভিটামিন যে 1 আছে, এটা বেসিক্যালি 1 হয় না, 12 হওয়া উচিত ছিল, তারপরেও আমরা অ্যান্সার হিসেবে হচ্ছে গটাকে ধরতেছি, ঠিক আছে। যে ভিটামিন 1 যেটা আছে, এই ভিটামিন বি 1 অভাবে আমার স্নায়ু খানিকটা দুর্বল হয়ে যায় বা স্নায়ু দুর্বলতা আমার দেখা যেতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে গ। তারপরে চলো 24 বলছে রেফ্রিজারেশন পদ্ধতিতে কি হয়। রেফ্রিজারেশন আমরা কি করতে পারি, শাকসবজি কিছুদিন ভালো রাখতে পারি, রান্না খাওয়া খাবার কিছুদিন ভালো রাখতে পারি, মিষ্টি জাতীয় খাবারও কিছুদিন পর্যন্ত ভালো রাখতে পারি। মানে রেফ্রিজারেশনটা কি, রেফ্রিজারেশনটা হচ্ছে আমার বেসিক্যালি একটা সার্টেন তাপমাত্রা, যে তাপমাত্রায় আমার কি করে, আমার অন্যান্য যে তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, সেগুলো কি সার্ভাইভ করতে পারে না বা খুব সহজে গ্রো করতে পারে না, ঠিক আছে। ধরো অ্যারাউন্ড 20-25 আমার মাইক্রো অর্গানিজম ভালো গ্রো করে, বা তোমার 80-র উপরে গ্রো করতে পারে না, এবং 0-0-4 এই যে তাপমাত্রাগুলো আছে, এগুলোতে হচ্ছে গ্রো করতে পারে না। তো আমরা কি করি, রেফ্রিজারেশনে আমার তাপমাত্রাটা মোটামুটি এই টাইপের থাকে, ঠিক আছে, যেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না। তাহলে এখন তুমি জিজ্ঞেস করতে পারো মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারা বা না পারা আমার জন্য কেন ইম্পর্টেন্ট। কারণ যদি মাইক্রো অর্গানিজম গ্রো করে বা খাবারে জন্মায়, তখন সেখান থেকে খাবারটা পচে যায়, পচে দুর্গন্ধ বের হয়, খাবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেখানে যেহেতু মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারতেছে না, তাই খাবারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ওকে ডান। 25 বলছে তামাক জাতীয় পদার্থে কোনটি পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো, আমাদের পাওয়া যায় হচ্ছে নিকোটিন, ঠিক আছে। তামাক জাতীয় খাবারে কি পাওয়া যাবে, তামাক জাতীয় খাবারে পাওয়া যাবে নিকোটিন। তারপরে বলছে নিয়মিত মাংসপেশির ব্যায়াম, নিয়মিত মাংসপেশির যদি ব্যায়াম আমরা করি, তাহলে আমাদের কোনটি সতেজ এবং সক্রিয় থাকবে, আমাদের স্নায়ুতন্ত্র সতেজ এবং সক্রিয় থাকবে, কারণ মাসেল এবং তোমার হচ্ছে যেই আমাদের নিউরন আছে, এগুলোর একটা কোঅর্ডিনেশন ভালো কাজ করবে তখন। ওকে আচ্ছা, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে খ। তারপরে বলছে আমাদের একটা, হ্যাঁ আমাদের প্রথম অধ্যায় যেটা ছিল সেটা শেষ, পরবর্তী অধ্যায় বলকে জানি, আমাদের নাম্বার 10th চ্যাপ্টার যেটা, সেটা আমার এখান থেকে শুরু। বলছে চলন্ত বাস থেমে গেলে যাত্রী সামনে ঝুঁকে পড়ে কেন, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। যদি হুট করে একটা চলন্ত গাড়ি থেমে যায়, আমরা কি করি, সামনের দিকে ভেবে একটু ঝুঁকে পড়ি কেন, কারণ যখন বাসটা গতিশীল ছিল, তখন আমরা কিন্তু পুরো বডি নিয়ে আমরা ওই বাসের সাথে গতিশীল ছিলাম। বাট যখন বাসটা থেমে গেছে, আমাদের কোমর থেকে নিচের অংশ যেটা সিটের সাথে বসে আছি আমরা, সেটা কিন্তু কি ওই সিটের সাথেই চলতেছে, সিটের সাথে স্থির হয়ে গেছে, বাট আমাদের যে বডিটা, সেই বডিটা কিন্তু সিটের সাথে অ্যালাইন করা থাকে না, তাই আমরা কি করি, সামনের দিকে ঝুঁকে পড়ি। ওকে, কারণ বডিটা তখন চলমান থাকার চেষ্টা করে, তখনই আমরা হচ্ছে সামনের দিকে ঝেঁকে পড়ি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি হয় আমাদের কিসের জন্য, সামথিং একটা ইস্যু হচ্ছে এখানে। আচ্ছা আমাকে একটা মিনিট টাইম দাও, আমি একটু এটাকে ফিক্স করার ট্রাই করতেছি। ওকে দেখো,
তাহলে আমাদের এটা কি হবে, আমার বেসিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে জড়তা, যে কোনো একটা বস্তু যে অবস্থানে ছিল তার সেই অবস্থান মেনটেন করতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটাকে আমরা জড়তা বলি। ওকে ফাইন, তাহলে আমার এটা হবে জড়তা। তাহলে আমার গতির জন্য যে জড়তা আমি পাবো সেই জড়তাটাকে আমি বলবো গতি জড়তা, এবং আমার স্থির অবস্থার জন্য যে জড়তাটা আমি পাবো সেটাকে আমি বলবো স্থিতি জড়তা। তাহলে আমার যেই বাস চলতেছে তার জন্য আমার যে জড়তা ছিল সেটা গতি জড়তা, এবং এই গতি জড়তার কারণে আমি কি করছি, আমি সামনের দিকে ঝুঁকে পড়ছি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে ভাইয়া, আমার অ্যান্সার হবে গতি জড়তা বা নাম্বার ডি, বা কি হবে নাম্বার ডি, ঘ। ওকে আচ্ছা, তারপরে নাম্বার 28, নেক্সট পেজ। কি প্রবলেম হচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 28 কি বলছে, যে একটি গাড়ির ভর 200 কেজি, গাড়িটি 50 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে এর ভরবেগ কত? তাহলে আমরা কি জানি ভরবেগ সমান কি, আমরা জানি ভরবেগ ইজ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। তাহলে তুমি দেখো তো এখানে আমার গাড়ির ভর কত, আমার গাড়ির ভর হচ্ছে 200 কেজি। কতটুকু গাড়ির ভর? 200 কেজি, এবং বেগ কত? 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ভরবেগ বের করব, ভর হচ্ছে আমার 200 কেজি এবং বেগ হচ্ছে আমার 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে হচ্ছে কেজি, এটা আসতেছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত? 200 কে আমি যদি 50 দিয়ে গুণ করি আমার হবে হচ্ছে 10,000 কেজি পার, সরি 10,000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার ভরবেগ কত হবে? 10,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমার এটার অ্যান্সার কি ভাইয়া? আমার অ্যান্সার হচ্ছে 10,000। তাহলে দেখো 10,000 কোথায় আছে? 4, 250 একটাও না, 150 না, 10,000। এটার অ্যান্সার হবে আমার কি? ঘ। ওকে, তারপরের কোশ্চেনে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে নিচের কোন সূত্রটি সঠিক। তাহলে আমার সূত্র কয়েকটা উল্লেখ করা আছে অপশনে, আমি আসলে দেখে বলবো আমার কোন সূত্রটা সঠিক সূত্র। ঠিক আছে, তো চলো। ক নম্বরে বলা আছে বল ইজ ইকুয়ালস টু ওজন গুণন ত্বরণ। না, ওজন গুণন ত্বরণ না, বল ইজ ইকুয়ালস টু কি? ভর গুণন ত্বরণ। তারপর বলছে ত্বরণ ইজ ইকুয়ালস টু ভর গুণন বল, এটাও রাইট না, কারণ ত্বরণ ইজ ইকুয়ালস টু যদি বলি তাহলে বলকে আমি ভর দিয়ে ভাগ দিলে ত্বরণ পাবো। তারপর বলছে বল ইজ ইকুয়ালস টু ভর গুণন ত্বরণ, দিস ওয়ান ইজ রাইট। তারপর বলছে ভর ইজ ইকুয়ালস টু বল গুণন ত্বরণ, এটাও রং। তাহলে আমার খ নম্বর অপশনটা সঠিক, যে বল ইজ ইকুয়ালস টু আমার কি? ভর গুণন ত্বরণ। তাহলে আমি যদি ভরকে ত্বরণ দিয়ে গুণ করি, আমি যদি ভরকে ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমি সেখান থেকে কি পাবো? সেখান থেকে আমি আমার তোমার হচ্ছে বলটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার একটা রাইট অ্যান্সার। ওকে, তারপরে দেখো 30 নম্বর কোশ্চেন বলছে 8 কেজি ভরের একটি বস্তুর উপর 32 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে দেখো আমি জানি যে বল ইজ ইকুয়ালস টু ভর গুণন ত্বরণ, বল ইজ ইকুয়ালস টু ভর গুণন ত্বরণ। তাহলে আমার বের করতে বলছে ত্বরণ, তাহলে ত্বরণ ইজ ইকুয়ালস টু বল ভাগ কি? ভর। তাহলে আমার এখানে বল কতটুকু আমি অ্যাপ্লাই করছিলাম? বল আমি অ্যাপ্লাই করছি ভাইয়া 32 নিউটন। কতটুকু বল অ্যাপ্লাই করছি? 32 নিউটন। তাহলে আমার বলের জায়গায় বসাবো আমি 32। তাহলে আমার ভর কত? আমার বস্তুর ভর কত ছিল দেখো তো? 8 কেজি। কত কেজি? 8 কেজি। তাহলে 4 8 32। তাহলে আমার ত্বরণ কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমি কি বলি? এটাকে আমি হচ্ছে ত্বরণ বলি। ওকে, আচ্ছা, তাহলে আমার রাইট আনসার হবে কি? 4। তাহলে দেখো তো 4 কোথায় আছে ভাইয়া? 4 আছে আমার ক নম্বর অপশনে। তাহলে আমার রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ক। তারপরে 31 কি বলছে? আচ্ছা 28 আবার বুঝান স্যার। 28, আমি তো 31-এ চলে আসছি। 27, 28 দেখো 28 আরেকবার বোঝাচ্ছি এরেন। 28 হচ্ছে একটি গাড়ির ভর ছিল 200 কেজি, গাড়িটা কত বেগে চলতেছিল? 50 মিটার পার সেকেন্ডে। তাহলে আমি ভরবেগ বলতে কি বুঝি? আমি ভরবেগ বলতে বুঝি গাড়ির ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগের গুণফলকে আমি ভরবেগ বলি। তাহলে আমার গাড়ির ভর হচ্ছে 200 কেজি
এবং বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এই দুটোকে গুণ করে দিলে আমি পাচ্ছি কত 10,000। তাহলে আমি বলতে পারবো আমার ভরবেগ কত 10,000 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে চলো আমাদের 30 শেষ, 31-এ আমরা যাব। বলছে 2 কেজি ভরের একটি গোলক 5 সেকেন্ড যাবত 3 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, গোলকটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? তাহলে বল মানে কি? বল মানে হচ্ছে ভর গুণন ত্বরণ। তাহলে এখানে আমার ভর কত 2, আমার ত্বরণ কত 3, ত্বরণ কত 3, তাহলে আমার মোট তোমার হচ্ছে বল কত হবে 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, ঠিক আছে। ওকে, এটা আবার বলছো 30টা আরেকবার বুঝান, 30 নাম্বারটা আমরা দেখতেছি। তাহলে দেখো ভাইয়া বলছে 8 কেজি ভরের একটি বস্তুর উপর 32 নিউটন বল প্রয়োগ করছি, আমি 32 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে ইজি সূত্র, আমি জানি কি বল ইজ ইকুয়ালস টু ভর গুণন ত্বরণ। তাহলে আমাকে বলছে কত ত্বরণ হবে বস্তুর, তাহলে ত্বরণ সমান কি হবে, ত্বরণের দিকে রাখো, ভরটাকে এদিকে পাঠিয়ে দিলে কি বল ভাগ ভর হয়ে যায় না, তাহলে বল ভাগ ভর। ওকে, তাহলে আমার বল কত ছিল 32 নিউটন, আমার ভর কত 8, তাহলে আমি ত্বরণ কত পাবো, ত্বরণ হচ্ছে আমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে 2 কেজি ভরের বস্তু 3 মিটার পার সেকেন্ড ত্বরণ, তাহলে বল ইজ ইকুয়ালস টু কি, বল হচ্ছে ভর গুণন ত্বরণ, তাহলে এই যে ভর গুণন ত্বরণ 6 নিউটন হচ্ছে আমার কি বল। ওকে, আচ্ছা তারপরে চলো 32 বলছে কোন বস্তুর উপর 300 নিউটন বল প্রয়োগ করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হলো, বস্তুটির ভর কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজেরা করবা, এটা তোমরা নিজেরা করবা। ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি। তাহলে বল কত আমার 300 নিউটন, তাহলে আমার বল হচ্ছে 300 নিউটন, তাহলে বলকে আমি কি করব ত্বরণ দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে আমার কি বেরোবে, ভর বেরোবে, ভর হচ্ছে 100 কেজি। তাহলে এই যেটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে এটা আমার রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হচ্ছে ক। নাম্বার 33 বলা হয়েছে যে 20 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল 40 নিউটন, 20 কেজি ভরের একটি বস্তুর উপরে প্রযুক্ত বল কত 40 নিউটন, তাহলে বস্তুর ওজন কত, বস্তুর ওজন হচ্ছে বা ভর কত 20 কেজি, তাহলে বল কত 40 নিউটন, তাহলে তার ত্বরণ কত, তাহলে আমি কি করব বলকে ভর দিয়ে ভাগ করে দিব, এটা তোমরা বাসায় করে নিবা। ওকে, তারপরে দেখো বলছে F ইজ ইকুয়ালস টু ma, সম্পর্কটি কি, সম্পর্কটা দিয়ে আমরা কি কি মিন করি বা কি কি বোঝাইতে পারি। তাহলে বলছে ভর দ্বিগুণ করা হলে বলের মান দ্বিগুণ হবে, হ্যাঁ অবশ্যই, আমি যদি m এর মানটাকে ডাবল করে দেই আমার f এর মানটা এখানে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, তাই না। তাহলে দেখো আমার f ইজ ইকুয়ালস টু ma, তাহলে আমি যদি mটাকে এবার দ্বিগুণ করি মানে 2m করে দেই, তাহলে আমার বল কি হবে 2m ইন্টু a, তাহলে কি 2m এ না, যেটা কি m এর ডাবল, কারণ আমি যদি ভরকে দ্বিগুণ করি তাহলে অবভিয়াসলি আমার কি হয়ে যায়, আমার বলও দ্বিগুণ হয়ে যায়। তারপরে কি বলছে, তাহলে এটা আবার অপশন রাইট অপশন। তারপর বলছে ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে, তাহলে আমার ধ্রুব বল যদি হয় তাহলে অবশ্যই সেটা কি করবে, ত্বরণ সৃষ্টি করবে। এটা তোমাদের কাছে কোয়েশ্চেন, তোমরা বলো তো ধ্রুব বল কি ত্বরণ সৃষ্টি করতে পারে কি না, এটা একটু বলো, এইটা একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি যে ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করবে কিনা। তোমরা যারাই আসো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও যে ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করতে পারে কিনা, এটা একটু জানাও আমাকে। দেখো ধ্রুব বল মানে আমরা কি বুঝাই, ধ্রুব বল মানে আমার যে বলটা ফিক্স থাকবে, তো বল যদি ফিক্স থাকে তাহলে তোমার ত্বরণ সৃষ্টি হয় না, ত্বরণ সৃষ্টি হয় না, ত্বরণের জন্য আমার কি পরিবর্তনশীল বল দরকার হয়, তার মানে আমার ঘ নম্বরটা কি হবে না, তাহলে 1 আর 3 অ্যান্সার, তাহলে আমার অ্যান্সার হবে কত খ, এটা হচ্ছে খ, ঠিক আছে। ওকে, তারপরে চলো, তারপর হচ্ছে নাম্বার 35 বলছে 100 কেজি ভরের কোনো বস্তুর উপর 40 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে 100 কেজি বস্তুর ভর বল হচ্ছে 40 নিউটন। বলছে উদ্দীপকের সমস্যার সমাধানে নিউটনের কোন সূত্র প্রয়োগ করা হবে, নিউটনের বলের যে সূত্র আছে সেটা প্রয়োগ করব আমরা। তারপরে বলছে উদ্দীপকের আলোকে ত্বরণ কত হবে, তো ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে আমার বল ভাগ হচ্ছে তোমার কি ভর, তাহলে বল হচ্ছে আমার 40 নিউটন, ভর হচ্ছে আমার 10 কেজি, তার মানে 40/10 কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা आंसर হবে আমার ঘ, আর এটার आंसर হবে কত ক। ওকে, তাহলে আমার আগেরটার आंसर হচ্ছে ঘ এবং এটার आंसर কত, এটার आंसर হচ্ছে ক। নাম্বার 36 বলছে ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে, ক্রিকেট বল ক্রিকেট ব্যাটের উপরে যেই বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি। তাহলে ক্রিকেট বল আর ক্রিকেট ব্যাটের যে সম্পর্ক সেটা বেসিক্যালি কি হয়, বল আসে ব্যাট বলকে হিট করে, তাই না। তাহলে যখন ব্যাট বলকে হিট করে তখন সেটাকে আমরা বলি ক্রিয়া বল,
তখন কি বলি ক্রিয়া বল। তাহলে ব্যাট দিয়ে আমি বলকে মারার ইন্টেনশনেই ছিলাম এবং এটাকে আমি তখন বলবো ক্রিয়া বল। তাহলে বল যে ব্যাটের উপরে বল প্রয়োগ করতেছে না ব্যাপারটা এরকম না, বলও কিন্তু ব্যাটের উপরে কি করতেছে অবশ্যই একটা বল প্রয়োগ করতেছে, কারণ নিউটনের থার্ড ল থেকে আমরা কি জানি যে প্রত্যেক বলেরই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে বল ক্রিকেট বল ব্যাটের উপরে যে বলটা প্রয়োগ করতেছে সেটা হবে তার প্রতিক্রিয়া বল। কি হবে সেটা হবে তার প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে ব্যাট বলের উপরে যে বল ক্রিয়া করতেছে সেটা ক্রিয়া বল এবং বল উল্টো ব্যাটের উপরে যে বলটা দিচ্ছে সেটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে ঘ। নিচের কোনটি মৌলিক বল? তাহলে মৌলিক বল কাকে বলে? মৌলিক বল হচ্ছে আমার সেই সকল বল যে সকল বলকে আমি বিশ্লেষণ করলে ওই বল ছাড়া অন্য কোনো বল পাবো না, মানে কোনো বলের সংমিশ্রণ এখানে নাই, শুধুমাত্র সে পার্টিকুলার নিজেই একটা বল। ঠিক আছে, তাহলে এটাকে আমি মৌলিক বল বলি। ঠিক আছে, তাহলে মৌলিক বলের যে ইগুলো আছে, মৌলিক বলের মধ্যে তোমার মৌলিক বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল, তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, এই যে বলগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে মৌলিক বল বলি। মৌলিক বল হচ্ছে আমাদের বেসিক্যালি চারটা, কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। ওকে, তাহলে এর মধ্যে কি আছে? মহাকর্ষ বল আছে, এটা হচ্ছে আমার মৌলিক বল। 38 বলছে যে কোন বলের মান, মানে কোন বলের মান বস্তু দুইটির ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তাহলে বস্তু দুইটার ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব, মানে দুইটা বস্তুর মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা বা সেই বলের যে মান আছে সেই মানটা কার উপরে নির্ভর করবে? যে বস্তু দুটার যে ভর, এই বস্তু দুটার ভরের উপরে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে, বস্তুর ভরের উপরে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে। তাহলে সেটাকে আমরা তখন বলবো মহাকর্ষ বল, অর্থাৎ মধ্যাকর্ষণ বল যে আছে এই মধ্যাকর্ষণ বলটা আমার কি করবে? কারণ কি? কারণ আমি জানি F ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই যে এই দুটো হচ্ছে আমার বস্তুর ভর এবং এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে ভাই আমার দূরত্ব। এটা কি? এটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে মহাকর্ষ বল কার উপরে ক্রিয়া করতেছে বা কার উপরে ডিপেন্ড করতেছে? বস্তুর ভরের উপরে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। তারপরের কোশ্চেন আসো। হ্যাঁ, এই স্লাইডে তোমাদের হচ্ছে সব বলগুলো সম্পর্কে বলা আছে যে কোনটা আমাদের মৌলিক বল কি কি এবং কোন বল কি কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে এবং এদের পাল্লাটা কত, এটা তোমরা কাইন্ডলি সবাই হচ্ছে একটু দেখে নিবা। তারপর হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? তো সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এই যে নিউক্লিয়ার বোমা টোমা যে ফাটতেছে এই সবগুলোই সবল নিউক্লিয় বলের মধ্যেই। এর পাল্লা খুবই কম এবং এটা খুবই শক্তিশালী। ঠিক আছে, একদম উইদিন আ সেকেন্ড এটা ক্রিয়া করতে পারে। ওকে, তাহলে আমরা রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে হচ্ছে ক। তারপরে 41 দেখো বলছে ঘর্ষণ বল নিচের কোনটির উপরে নির্ভর করে? তাহলে চলো আগে আমরা দেখি ঘর্ষণ বল কাকে বলে। তাহলে ঘর্ষণ বল কাকে বলবে? আমার একটা বস্তু যদি আরেকটা বস্তুর উপরে গড়া চলতে থাকে বা তার হচ্ছে সংস্পর্শ দিয়ে চলতে থাকে তাহলে তাদের পরস্পরের মধ্যে যে বলটা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ঘর্ষণ বল। কি বলবো? ঘর্ষণ বল বলবো। তাহলে এই ঘর্ষণ বলটা যে বস্তু কেমন বস্তু, বস্তুর ভর কত, তারপরে পৃষ্ঠতলের প্রকৃতিটা কেমন, এটার উপরে ডিপেন্ড করে। তাহলে ভর কত কেন? কারণ যত ভারী তার ঘর্ষণ তত বেশি এবং পৃষ্ঠতলের প্রকৃতি মানে যেই সারফেসটা দিয়ে সে যাচ্ছে বা যে সারফেসটার সাথে সে ক্রিয়া করতেছে সেই সারফেসটা যদি স্মুথ হয় তাহলে তার ফ্রিকশনটা বা ঘর্ষণটা কম হবে এবং যদি রাফ হয়, যদি এবড়ো থেবড়ো হয় তাহলে তার ঘর্ষণটা বেশি হবে। এটা আমরা কোথায় জানবো? ধরো আমি একটা সমান রাস্তার উপর দিয়ে একটা বাক্স টেনে নিয়ে যাচ্ছি আর একটা ধরো হচ্ছে খাঁজ কাটা বা এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আমার কষ্ট কোথায় বেশি হবে? অবশ্যই এবড়ো থেবড়ো যেখানে সেখানে বেশি কষ্ট হবে, কারণ সেখানে আমার কি ঘর্ষণটা বেশি। ওকে, তাহলে আমার ঘর্ষণ বল কার কার উপরে নির্ভর করবে? আমার বস্তুর ভর এবং তার পৃষ্ঠতলের উপরে, পৃষ্ঠতলের প্রকৃতির উপরে। ওকে, নাম্বার 42 বলতে সুটকেসের নিচে চাকা কেন লাগানো হয়? তো সুটকেসের নিচে যদি চাকা না লাগাই তাহলে সুটকেস মারানোর মানে কি হয়েছে, তাই না? তাহলে সুটকেসের নিচে চাকা লাগানোর অর্থটা হচ্ছে সুটকেসকে আমরা যখন ক্যারি করে নিয়ে যাব, যখন আমরা টানবো তখন তার যেই চাকাটা সেটা আমার মাটির উপর দিয়ে গড়াইতে গড়াইতে আসবে এবং গড়াইতে গড়াইতে আসার ফলে আমার ঘর্ষণের মানটা কি হবে? লেস হবে এবং আমি খুব কম পরিশ্রমেই আমি সেই কাজটা সম্পন্ন করতে পারবো। তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে ঘর্ষণের কমাতে। আমি যাতে ঘর্ষণ কমায় নিতে পারি সেই জন্যই আমি কি করব? আমি চাকাটা ব্যবহার করব। তারপর বলছে মাছ কোন ধরনের ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে পানিতে সাঁতার কাটে? তাহলে মাছ যখন পানিতে সাঁতার কাটে, পানি হচ্ছে আমাদের একটা প্রবাহী পদার্থ, পানি একটা প্রবাহী পদার্থ এবং মাছ যখন পানিতে সাঁতার কাটে তখন সে কি করে? প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে যায়, প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে যায়, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ মাছ যখন পানিতে সাঁতার কাটতেছে তখন সেটা হচ্ছে একটা প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে কোনো বস্তু যখন কোনো একটা সারফেসের উপরে স্থির থাকবে, যে ঘর্ষণ বলের ফলে সে স্থির থাকে সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। তারপর আছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ হচ্ছে বস্তুর গতির জন্য আমরা যে ঘর্ষণ লাভ করি সেটাকে আমরা বলি গতীয় ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, বস্তু যখন আবর্তন করে
বস্তু যখন আবর্তন করে তখন যে ঘর্ষণ লাভ করে তখন সেটাকে আমরা বলি কি আবর্ত ঘর্ষণ। ওকে, আচ্ছা, আর প্রবাহী ঘর্ষণ তো বললাম যে প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে যখন যাবে তখন সেটা হবে প্রবাহী ঘর্ষণ। বলছে প্রয়োজনীয় উপদ্রব কোনটি? প্রয়োজনীয় উপদ্রব মানে আমাদের আগে বুঝতে হবে প্রয়োজনীয় উপদ্রব মানে একই সাথে সেটা আমাদের জন্য অনেক প্রয়োজন, বাট সেটা আমাদের কি করে, আমাদের পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়, আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটাকে আমরা প্রয়োজনীয় উপদ্রব বলি। তোমরা যখন সালোক সংশ্লেষণ পড়ছো ক্লাস 8-এ তখন কি পড়ছো যে প্রশোধন হচ্ছে একটা নেসেসারি ইভিল, তাই না? যে এটা গাছের জন্য খুবই দরকার, বাট এটা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা ক্ষতি করে। ঘর্ষণের ব্যাপারটাও ঠিক সেম, ঘর্ষণ আমাদের জন্য দরকার, আমাদের চলাচল করা সব কিছু। ধরো গাড়ি আমরা চালাচ্ছি, গাড়িতে ব্রেক করতেছি, এটা কেন গাড়ি থামতেছে? ঘর্ষণের জন্যই থামতেছে। তাহলে এই যে ঘর্ষণ আমাদের জন্য খুবই দরকার, বাট যখন ঘর্ষণ আমরা খুব বেশি থাকবে ঘর্ষণটা, তখন এটা আমাদের শক্তির অপচয় হবে। ওকে, আচ্ছা, তাহলে ঘর্ষণকে আমরা কি বলতে পারবো? আমরা ঘর্ষণকে বলতে পারবো প্রয়োজনীয় উপদ্রব। এটা আমার অ্যান্সার হবে নাম্বার ক। তারপর বলছে অতিরিক্ত ঘর্ষণ। দেখছো এই যে অতিরিক্ত ঘর্ষণ চলে আসছে, তাহলে অতিরিক্ত ঘর্ষণের ফলে আমাদের কি হয়? আমাদের অতিরিক্ত ঘর্ষণের ফলে অনেক তাপ উৎপন্ন হয়, আমাদের যন্ত্রের দক্ষতা বৃদ্ধি কখনোই পায় না, আমাদের পৃষ্ঠতল মসৃণ হয়। ও বাবা, এটা কেমন কথা? যন্ত্রের দক্ষতা বৃদ্ধি পাবে অতিরিক্ত ঘর্ষণের ফলে? কখনোই না। যন্ত্রের দক্ষতা বৃদ্ধি পাবে না, বাট আমি যদি রাফ সার্ফেসে অতিরিক্ত ঘর্ষণ হয় তাহলে সার্ফেসটা আস্তে আস্তে কি হয়ে যাবে? স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি পৃষ্ঠতল স্মুথ হয় এটা বলতে পারি। তাহলে আমার অ্যান্সার হবে খ বা 1 আর 3। ওকে, তারপর 46 বলছে আরি বা 8 নিউটন বলে একটি লোহার গোলক মেঝেতে গড়িয়ে দিলে গোলকটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হয়। তাহলে সে বল দিছে কতটুকু? বল দিছে 8 নিউটন এবং ত্বরণ তৈরি করছে কতটুকু? ত্বরণ তৈরি করছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে গোলকটি কিছু দূর যাওয়ার পরে থেমে গেল। তাহলে কিছু দূর গেছে, যাওয়ার পরে গোলকটা কি হয়ে গেছে? থেমে গেছে। তাহলে কোশ্চেন করা হয়েছে যে গোলকটির ভর কত? তাহলে গোলকটির বল দেওয়া আছে, গোলকটার ত্বরণ দেওয়া আছে, তাহলে বলকে আমি যদি ত্বরণ দিয়ে ভাগ করে দিই আমি ভর পেয়ে যাবো। তাহলে 8/2 আমার হচ্ছে 4। তাহলে আমার গোলকের ভর কত ভাইয়া? গোলকের ভর হচ্ছে 4 কেজি। তাহলে আমার অ্যান্সার হবে গ। ঠিক আছে, অ্যান্সার হবে গ। তাহলে আমি যদি বলি যে গোলকটি কেন থেমে যায়, তাহলে গোলকটা যখন যাচ্ছিল তখন সে ওই যে মেঝেতে গড়াই দিছে, এই মেঝের সাথে তার একটা ঘর্ষণ বল তৈরি হয়, যার ফলে তার বলটা আস্তে 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 কি হয়? কমতে থাকে এবং এক পর্যায়ে যে বলটা কি হয়ে যায়? থেমে যায়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের স্লাইড, এবং আজকের এই পুরো স্লাইডটাতে আমি চেষ্টা করেছি তোমাদের অধ্যায়ের সবগুলো টপিক একটু একটু করে কভার করার। ঠিক আছে, এবং সবগুলো টপিক থেকে পসিবল সব কিছু একটু একটু করে আলোচনা করা। ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্তই। এই স্লাইডটাই যদি তোমরা তোমাদের এক্সামে দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের আশা করা যায় অনেক ভালো এক্সাম তোমরা দিতে পারবা। এর বাইরে তেমন কোনো কোশ্চেন তোমাদের আসবে না। সো আজকের ক্লাসটা সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা, তোমরা যারা আসো তারা একটু কাইন্ডলি আমাকে জানাও, তাহলে আমি এখানে শেষ করে দিব আজকে। আমাদের কালকে আবার সেম টাইমে তোমাদের সাথে দেখা হবে, এবং আমরা কালকে আবার নতুন 2টা চ্যাপ্টার শেষ করবো। আমরা 6টা চ্যাপ্টার 3 দিনে 2টা করে চ্যাপ্টার শেষ করে দিব। ওকে, তো আমি তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, তোমরা একটু আমাকে কাইন্ডলি বলো যে তোমাদের সব কিছু ক্লিয়ার কিনা। তোমরা যদি ক্লিয়ার থাকো একটু ক্লিয়ার লিখো, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিই। তোমরা সবাই সব কিছু বুঝতে পারলে? না ভাইয়া, সিকিউ এর ক্লাস নিব না, সিকিউ এর ক্লাস এখন না। ওকে, আমাকে একটু কনফার্ম করো, যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলতে পারো। ওকে, গুড। এরেন বলছো জি স্যার। আচ্ছা, এগুলো পড়তে থাকো, এই 2টা চ্যাপ্টার, তোমাদের এক্সামও শুরু হয়ে যাবে, এক্সামের কোশ্চেনও সেট করা আছে। সিকিউ এ ভালো করে লেখার জন্য ক্লাস নেবেন স্যার? আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে একটু বলে দিব তোমরা আসলে সিকিউ এ কীভাবে ভালো করবা বা কীভাবে সিকিউগুলো পড়বা। আমি তাহলে লাস্ট ক্লাসে পড়ানো শেষ করে তোমাদেরকে এই সিকিউ এর জন্য কিছু বলে দিব। এখন তোমরা একটা আমাকে মনে করা দিবা যে লাস্ট ক্লাসে, যেদিন লাস্ট ক্লাস হবে মানে আমাদের হচ্ছে কালকে পরশুদিনের যে ক্লাসটা 8 তারিখের, ওই দিন আমাকে একটু মনে করা দিও যে ভাই আমি আমাদেরকে একটু সিকিউ ভালো করে লেখার জন্য কিছু বলে দিয়েছেন, আমরা কীভাবে সিকিউতে ইমপ্রুভ করবো। তাহলে আমরা ওই দিন সিকিউ নিয়েও আলোচনা করে ফেলবো। হ্যাঁ, তো আপাতত আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে আমাদের নতুন 2টা চ্যাপ্টার নিয়ে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।